হ্যালো বন্ধুরা, আমি কৌস্তুভ। চ্যানেলে আজ আমার এটাই প্রথম ভিডিও, আর তোমরা দেখছো এভরিথিংস এসেনশিয়াল। আমার প্রথম ভিডিওটির টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে। এই স্কিমের বিষয় বৃত্তান্ত নিয়েই আজকের ভিডিও। তাহলে চলো লেট স্টার্ট। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক ডিটেলসে সব কিছু বলবো। আজ থেকেই অ্যাপ্লিকেশন অনলাইনে করা যাবে, অর্থাৎ 30শে জুন থেকে। এই স্কিমটির সুবিধা পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং তার সাথে অ্যাফিলিয়েটেড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে, এবং আরও যা লেখা আছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস অ্যান্ড আদার রেকগনাইজড পাবলিক অর প্রাইভেট সেক্টর ব্যাংকস। আপনাদের যদি যেভাবে এখানে দেওয়া আছে কোঅপারেটিভ ব্যাংকসের কথা, আপনাদের যদি কোঅপারেটিভ ব্যাংকসে অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে পাবেন, অথবা যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনি এই লোনের সুবিধাটা পাবেন। এর জন্য আলাদা করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না। এরপরে আমরা যেটা দেখছি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস। প্রথমে আছে দ্য স্টুডেন্ট, অর্থাৎ যে আবেদন করবে সেই স্টুডেন্ট। এরপরে আসবে সেই ফর্মটা অনলাইনেই হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে, আর তারপরে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এবং সেভাবে এরপরে যাবে ব্যাংকে। এর পরের স্লাইডে ক্রেডিট কার্ড ইস্যুর যে প্রসেস সেটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। একদম প্রথমে রয়েছে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন বাই স্টুডেন্ট, এবং যে আবেদনকারী সে আবেদন করবার পরে সেটা চলে যাবে নোডাল অফিসার অফ দ্য ইনস্টিটিউশনের কাছে, আর সেইখানে গিয়ে ভেরিফাই হবে এবং তারপরে সেটা ফরওয়ার্ড হবে, এবং তারপরে পৌঁছে যাবে হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্টের কাছে। হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্ট থেকে এক্সামিন অ্যান্ড ফরওয়ার্ড হয়ে যাবে, এবং সেখান থেকে সেটা ব্যাংকে আসবে, এবং ব্যাংক তারপরে এই লোনটি অ্যাপ্রুভ এবং স্যাংশন করবে, এবং তারপরেই একজন স্টুডেন্ট সেই ক্রেডিট কার্ডটা ইস্যু করতে পারবে। অর্থাৎ যেই ইনস্টিটিউশন, কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলে আপনি পড়বেন, তো সেইখানকার যে নোডাল অফিসার থাকবে উনি প্রথম আপনার লোন অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে ফরওয়ার্ড করবেন, এবং এরপরে যথারীতি হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্টে যাবে, এবং এরপরে ব্যাংক থেকে অ্যাপ্রুভ এবং স্যাংশনের পরেই কিন্তু আপনারা এই কার্ডটা ইস্যু করতে পারবেন। এর পরের স্লাইডেই লেখা রয়েছে অবজেক্টিভ, এবং একদম প্রথমেই যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কোল্যাটারাল সিকিউরিটি ফ্রি। এই কোল্যাটারাল সিকিউরিটি ফ্রি অর্থাৎ এই লোনের জন্য কোনো গ্যারান্টার লাগবে না, অর্থাৎ কোনো কিছু গ্যারান্টি হিসেবে রাখতে হবে না। তো দেখে নেওয়া যাক কি বলেছে। এখানে লেখা রয়েছে টু প্রোভাইড হ্যাসেল ফ্রি অ্যান্ড কোল্যাটারাল সিকিউরিটি ফ্রি লোন টু দ্য স্টুডেন্টস belonging to West Bengal with nominal simple interest for a maximum amount of rupees 10 lakhs to the students pursuing studies within and outside the state of West Bengal or abroad। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোনটি কম্পাউন্ড ইন্টারেস্টের নয়, এখানে নমিনাল সিম্পল ইন্টারেস্ট লেখা রয়েছে, এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন অ্যামাউন্ট পাওয়া যাবে। এরপরেই রয়েছে বেনিফিটস, হ্যাসেল ফ্রি অ্যান্ড কোল্যাটারাল সিকিউরিটি ফ্রি লোন ফ্রম দ্য ব্যাংকস, যেটা আগেই বললাম, আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট 10 লক্ষ টাকা। এ নমিনাল সিম্পল ইন্টারেস্ট রেট অফ 4%, অর্থাৎ 4% সুদে এই লোনটি পাওয়া যাবে। এর পরের পয়েন্টে রয়েছে ইফ দ্য ইন্টারেস্ট ইজ ফুললি সার্ভিসড উইদিন দ্য স্টাডি পিরিয়ড দেয়ার উইল বি আ রিবেট অফ 1% ইন্টারেস্ট রেট। এখানে বলছে যদি পড়াশোনা চলাকালীন সময়ের মধ্যেই সময় মতো প্রতি মাসে শুধু ইন্টারেস্টটা পে করে দেওয়া যায়, তাহলে আপনার পড়াশোনার সময়ের শেষে যখন ইন্টারেস্ট দিতে হবে তখন সেটা 4% থেকে কমে গিয়ে 3% হয়ে যাবে, অর্থাৎ 1% কমবে। এর পরের স্লাইডে রয়েছে পারপাসেস। এ ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, কোর্স ফি পেবল টু কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট ইনক্লুডস টিউশন ফিজ, এক্সামিনেশন ফিজ, লাইব্রেরি ফিজ এটসেট্রা। অর্থাৎ এখানে কলেজের যে প্রতি মাসে মাইনে সেটা দিতে পারবেন, এক্সামিনেশন ফিজ দিতে পারবেন, লাইব্রেরির জন্য যে ফিজটা লাগে সেটা দিতে পারবেন, এবং এর পরেই রয়েছে ফিজ ফর কশন ডিপোজিট, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিট সাপোর্টেড বাই ইনস্টিটিউশনস বিলস।
এখানে ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশন ভর্তির সময় কশন ডিপোজিট এবং রিফান্ডেবল ডিপোজিট নিয়ে থাকে। এই ধরনের এক্সপেন্সেসগুলো কিন্তু এই লোনের মাধ্যমে দেওয়া যাবে। এর পরের স্লাইডেই আমরা দেখছি যে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, ফিজ রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট, হোস্টেলস, তারপর লেখা রয়েছে রেন্ট, লাইসেন্স ফি ফর লিভিং আউটসাইড হোস্টেল অর এক্সপেন্সেস ফর লিভিং অ্যাজ পেইং গেস্ট। প্রথমে বলা হয়েছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যখন আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে হয় এবং আমরা যাতায়াতের সুবিধার্থে হোস্টেল ব্যবহার করি, তাহলে সেখানে হোস্টেলের যে ফি, সেই ফিটাও কিন্তু আমরা এই লোনের মাধ্যমে পেতে পারি। এর পরের পয়েন্টে বলা হয়েছে যদি আমরা হোস্টেলে না থেকে বাইরে পেইং গেস্ট হিসেবে থাকি অথবা কোনো ভাড়া বাড়িতে থাকি, তাহলেও কিন্তু আমরা সেই টাকাটা ক্রেডিট কার্ড ইউজ করে দিতে পারবো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এই লোনের মাধ্যমে ল্যাপটপ, বই অথবা কোনো প্রজেক্ট ওয়ার্ক অথবা কোনো স্টাডি ট্যুরে যাওয়া যাবে কি না। তো এখানে দিয়েছে যে এই ধরনের সমস্ত কিছুই নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস হিসেবেই ধরা হবে, এবং এখানে বলেছে বই, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটস এগুলো তো কেনা যাবেই, আবার তারই সাথে স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্ক, থিসিস এইগুলো করতে যা যা খরচ লাগে সেগুলো কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া যাবে। যদিও এখানে আরেকটি ব্যাপার আছে, সেটা নিয়ে আমি এখনই বলছি। এর পরের স্লাইডেই যেই কথাটা বলা হয়েছে সেটা খুব মন দিয়ে বুঝতে হবে। A student can incur expenditure up to 30% of the total loan sanctioned for non-institutional expenses for the whole course of study. এটা প্রথমে বলা হয়েছে। আর দ্বিতীয়তে কি বলা হয়েছে? Up to 20% of the total loan sanctioned can be used as living expenses for the duration of the course. এখানে প্রথমে বলা হচ্ছে যে ল্যাপটপ, বই, কম্পিউটার, স্টাডি ট্যুর ইত্যাদির জন্য আপনার টোটাল লোন অ্যামাউন্টের 30% খরচা করতে পারবেন। অর্থাৎ আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন অ্যামাউন্ট নিতে পারেন। এবার 10 লক্ষ টাকার নিচে যদি আপনি নেন, তাহলে সেই ক্ষেত্রে যেই টাকাটা লোন হিসেবে নেবেন তার 30% টাকা এই ধরনের নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস হিসেবে খরচ করতে পারবেন। এরপরে আবার লেখা রয়েছে আপনার নেওয়া মোট লোনের টাকার থেকে 20% টাকা আপনি থাকার জন্য ব্যবহার করতে পারবেন। এবারে রয়েছে এলিজিবিলিটি, অর্থাৎ কারা কারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি করতে পারবেন। এখানে লেখা রয়েছে স্টুডেন্ট শুড বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দ্য স্টুডেন্ট অর হিজ ফ্যামিলি শুড বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 10 ইয়ার্স, শেষ 10 বছরে ক্যান্ডিডেট এবং তার পরিবারকে পশ্চিমবঙ্গেই থাকতে হবে। 2 নম্বরে বলা রয়েছে স্টুডেন্ট মাস্ট গেট হিমসেলফ এনরোলড ফর স্টাডিং ইন ক্লাস 10 হায়ার সেকেন্ডারি, ইউজি or PG courses including professional and diploma courses within or outside the state of West Bengal or abroad, or studying in coaching institute for competitive examinations like UPSC or PSC etc. তো এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলা রয়েছে যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি ইস্যু করতে পারবে কিন্তু ক্লাস 10 থেকেই। তার কারণ এখানে মিনিমাম দেওয়া রয়েছে ক্লাস 10, এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো, তার কারণ তাদেরকেও দেওয়া হবে। আর এর পরে বলা রয়েছে ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। আবেদনকারীকে 40 বছরের নিচে হতে হবে যখন সে আবেদন করবে এই ক্রেডিট কার্ডের জন্য। এর পরের স্লাইডে লেখা রয়েছে কোয়ান্টাম অফ ফিন্যান্স অ্যান্ড সিকিউরিটি। Maximum amount of loan available is rupees 10 lakh. Students can borrow loan at any time during the course of study. মানে আপনার ধরুন 3 বছরের কোর্স, এবার 3 বছরের কোর্সের একদম শুরুতেই আপনি এই লোনটা নিতে পারেন, অথবা 1 বছর পরেও নিতে পারেন, বা যখন আপনার দরকার হবে তখনই আপনি নিতে পারেন। লোন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড কো-বরোয়ার। লোন অ্যাপ্লিকেশনটি পেরেন্টস এবং যে ক্যান্ডিডেট তাদের দুজনকেই করতে হবে। আর এরপরে বলা রয়েছে দেয়ার উইল বি আ লাইফ কভার ইন দ্য নেম অফ দ্য স্টুডেন্ট আপ টু দ্য লোন অ্যামাউন্ট স্যাংশনড, দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম টু বি বোর্ন বাই দ্য স্টুডেন্ট
which shall be debited from his loan account. এখানে বলা হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্স করানো হবে স্টুডেন্টের নামে, সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকা লোন অ্যামাউন্ট থেকে কাটবে। এই সিস্টেমটি অনেক লোনের ক্ষেত্রেই দেখা যায়। এর পরের স্লাইডে লেখা রয়েছে মোড অফ ডিসবার্সমেন্ট, অর্থাৎ টাকাটা আপনারা কিভাবে পাবেন। প্রথমে লেখা রয়েছে ফর পেমেন্ট অফ কোর্স ফিজ অ্যান্ড আদার ফিজ রিলেটেড টু দ্য ইনস্টিটিউশন দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড ডাইরেক্টলি টু দ্য ডেজিগনেটেড অ্যাকাউন্ট অফ দ্য ইনস্টিটিউশন কনসার্নড। এখানে বলেছে যে কলেজের কোনো রকম ফিজের টাকা অথবা কোনো কোচিংয়ের ফিজের টাকা আপনি ডাইরেক্টলি নিজের ব্যাংকে পাবেন না, সেটা ডাইরেক্টলি কলেজের অথবা ইনস্টিটিউশনের ব্যাংকে যাবে। এরপরে রয়েছে ফর পারচেজিং অফ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটস, বুক, স্টেশনারিজ, লিভিং এক্সপেন্সেস এটসেট্রা দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড টু দ্য স্টুডেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মানে হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, বই, স্টেশনারি বা হোস্টেলের খরচ, এই সমস্ত ক্ষেত্রে লোনের টাকা ডাইরেক্টলি স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এর পরের স্লাইডে লেখা মার্জিন মানি, আপ টু 4 lakhs কোনো মার্জিন মানি লাগছে না। অ্যাবাভ ₹4 lakhs 5% মার্জিন মানি লাগছে। ধরুন 6 লাখ টাকার লোন নিয়েছেন, তার যে 5% অ্যামাউন্ট হবে সেটা ইনস্টিটিউটকে দিতে হবে, আর এই অ্যামাউন্টটাকেই মানে মার্জিন মানি বলা হচ্ছে। আর এই 5% অ্যামাউন্ট বাদ দিয়ে বাকিটা আপনি লোন হিসেবে পাবেন। এরপরে লেখা রয়েছে স্কলারশিপ অ্যাসিস্ট্যান্সশিপ টু বি ইনক্লুডেড ইন মার্জিন মানি। যদি আপনার কোনো স্কলারশিপ থাকে বা অ্যাসিস্ট্যান্সশিপ থাকে তাহলে সেটাও কিন্তু মার্জিন মানির সাথে যোগ হয়ে যাবে। এর পরের স্লাইডে রিপেমেন্ট অ্যান্ড মোরাটোরিয়াম। দেয়ার উইল বি আ মোরাটোরিয়াম অর রিপেমেন্ট হলিডে অফ 1 year আফটার কমপ্লিশন অফ দ্য স্টাডি। এখানে বুঝতে হবে যে ইন্টারেস্ট কিন্তু লোন নেওয়ার পর দিন থেকেই চালু হয়ে যায় এবং কোর্সের শেষে আপনি 1 বছরের মোরাটোরিয়াম নিতে পারেন, অর্থাৎ আপনি 1 বছর ধরে আপনার যে ইন্টারেস্ট পেমেন্ট সেটাকে আপনি স্থগিত রাখতে পারেন। এখানে মনে রাখতে হবে যে লোনের টাকা শোধ দেওয়ার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 15 বছর। এবার 1 বছর যদি আপনি আপনার ইন্টারেস্ট পেমেন্ট স্থগিত রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই 15 বছরটা কমে গিয়ে দাঁড়াবে 14 বছর। তখন আপনাকে সেই 14 বছরের মধ্যে আপনার নেওয়া সম্পূর্ণ লোন অ্যামাউন্টটি শোধ করতে হবে। তাহলে বন্ধুরা এবার বলি ইএমআই কত লাগবে প্রতি মাসে। এখানে বলা দরকার যে এখানে ইএমআই প্রসেসটা কিন্তু একটু আলাদা। এখানে আপনারা একবারে কিন্তু সমস্ত টাকা তুলছেন না, আপনাদের যখন দরকার হচ্ছে তখন আপনারা লোনটা নিচ্ছেন, তখনই আপনারা ক্রেডিট কার্ডের ব্যবহার করছেন। তাই জন্য পুরো 10 লাখের উপর প্রথমেই ইন্টারেস্ট দিতে হবে না। প্রাথমিকভাবে যে অ্যামাউন্টটা লোন হিসেবে নেওয়া হবে সেটার উপরেই 4% ইন্টারেস্ট দিতে হবে। আর এখানে কোনো রকম চক্রবৃদ্ধি সুদ নেই, একেবারেই সিম্পল ইন্টারেস্ট। তাহলে চলুন এবারে আপনাদের দেখাবো কিভাবে প্রত্যেক মাসের ইএমআই আপনারা ক্যালকুলেট করে নেবেন। গুগলে গিয়ে টাইপ করবেন অনলাইন ইএমআই ক্যালকুলেটর ফর এডুকেশনাল লোন। তারপরে এখানে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন, যে কোনো একটায় ক্লিক করবেন। আমি যেমন প্রথমটায় ক্লিক করলাম। এরপরে আমি লোন অ্যামাউন্টে দিলাম 4 লাখ। ধরুন 3 বছরের কোর্সে আমার মোট 4 লাখ টাকা লাগবে, আর আমি মনে করলাম এই 4 লাখ টাকা আমি শোধ করব 6 বছরে, আর ইন্টারেস্ট হচ্ছে 4%। আর এরপরে প্রেস করব ক্যালকুলেট। এইখানে ক্যালকুলেট অপশন প্রেস করার পর দেখতে পাচ্ছি আমার মান্থলি এডুকেশন লোনের ইএমআই হচ্ছে 6,258 টাকা। যদি আমি 4 লাখ টাকা লোন নেই তাহলে টোটাল ইন্টারেস্টের অ্যামাউন্ট হচ্ছে 50,581 টাকা, আর তাহলে আমাকে ফেরত দিতে হচ্ছে 4,50,581 টাকা 4% ইন্টারেস্টে। নিচে কিন্তু এই রিপেমেন্ট ডিটেলসটা টোটালটা একটা গ্রাফের মাধ্যমে বোঝানো হয়েছে এবং দেখছেন আস্তে আস্তে সেই গ্রাফটা কিন্তু আস্তে আস্তে নামছে। আমি যদি 2021 সালে লোন নেই তাহলে আমাকে পুরো লোনের অ্যামাউন্টটা শোধ করতে হবে 2027-এর মধ্যে। এবার মোরাটোরিয়াম নিয়ে একটা কথা বলি।
এই মরাটোরিয়াম পিরিয়ড চলাকালীন কিন্তু বেশ কিছু ব্যাংক সামান্য হলেও ইন্টারেস্ট চাপায়, যদিও বেশিরভাগ ব্যাংক সেটা নেয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ইন্স্যুরেন্স যাদের নেই করা তারা কি তাহলে করিয়ে নেবে ইন্স্যুরেন্স? না, সেটা করাতে হবে না। তার কারণ যখন আপনারা লোন নেবেন সেই সময় অটোমেটিক্যালি একটা ইন্স্যুরেন্স আপনার নামে করানো হবে এবং সেটা ব্যাংক থেকেই করানো হবে। চলুন এবার তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেওয়া যাক। লোন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কি কি রেডি রাখতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদের সাথে রাখতে হবে সেগুলো দেখে নেওয়া যাক। এখানে দেওয়া রয়েছে প্লিজ কিপ দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ ইউ বিফোর রেজিস্ট্রেশন প্রসেস। মানে লোন অ্যাপ্লিকেশনটি করার আগে এইখানে যেই ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলো অবশ্যই আপনার সাথে রাখবেন। এতে রয়েছে কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, বিতে রয়েছে কালার ফটোগ্রাফ অফ দ্য কো অ্যাপ্লিকেন্ট অর কো বড়োয়ার, সিতে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। আর এই সমস্ত কিছু কিন্তু স্ক্যান ডকুমেন্ট লাগবে। ডিতে রয়েছে কো বড়োয়ার অর গার্জিয়ান সিগনেচার, অর্থাৎ আপনার বাবা বা মায়ের সই লাগবে। এবং ইতে রয়েছে স্টুডেন্টস আধার কার্ড শুড বি ইন পিডিএফ ফরম্যাট। আগেরগুলো কিন্তু জেপেগ ফরম্যাটে ছিল, কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট অবশ্যই পিডিএফ ফরম্যাটে দিতে হবে। এফে রয়েছে স্টুডেন্টস ক্লাস 10th বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইফ নো আধার কার্ড। যদি অ্যাপ্লিকেন্টের আধার কার্ড না থাকে তাহলে আধার কার্ডের পরিবর্তে 10th বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। জিতে রয়েছে গার্জিয়ানস অ্যাড্রেস প্রুফ, এটাও পিডিএফ ফরম্যাটে লাগবে। এইচে অ্যাডমিশন রিসিপ্ট, যেখানে তুমি ভর্তি হচ্ছ সেইখানকার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে যে রিসিপ্টটা দেয় সেই রিসিপ্ট কপি লাগবে। আইতে হচ্ছে স্টুডেন্টস প্যান কার্ড, প্যান কার্ড থাকাটা কিন্তু আবশ্যক। এবার যদি প্যান কার্ড না থাকে তাহলে কিন্তু সেখানে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে পিডিএফ ফরম্যাটে। আর যেতে হচ্ছে গার্জিয়ানস প্যান কার্ড, এখানেও কিন্তু সেই একই ব্যাপার, যদি প্যান কার্ড না থাকে তাহলে একটা ফর্ম আসবে, সেই ফর্মে কিন্তু লিখে দিতে হবে যে প্যান কার্ড এলে পরে আপনি সেটা জানিয়ে দেবেন। অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। এই 3টি ওয়েবসাইট থেকেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমটা হচ্ছে www.wb.gov.in, পরেরটা হচ্ছে https://banglarucchoshikha.wb.gov.in এবং তারপরেরটা হচ্ছে https://wbscc.wb.gov.in। আবেদনকারীকে এই 3টি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে গিয়ে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট এইখানে, এবং সেটাতে ক্লিক করার পরেই কিন্তু আর একটা নতুন পেজ জেনারেট হবে যেখানে রেজিস্টার বাটনে ক্লিক করে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহ দিও আরও ভালো মতো ভিডিও বানানোর। আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেইটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সো টাটা।